This call is now জয়েন being হয়েছে। recorded. দেখো, প্রথমেই আমি তোমাদের একটা কথা বলি, যদি তুমি এখান থেকেই তোমার স্বপ্নগুলো এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। কথাটা কতটা সত্য, কতটা কথাটার মধ্যে গুরুত্ব আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, প্রথমেই আমরা দেখে নেব যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির সাথে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যেগুলো আছে, মানে টোটাল 150 নম্বরের প্রাইমারিতে আমাদের টেটের পরীক্ষা হয়, ঠিক আছে? 150 নম্বরের, এই 150 নম্বরের পরীক্ষাতে 150টা কোশ্চেন থাকে। এই 150টা কোশ্চেনের মধ্যে আমাদের এই ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে সেকশন সি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ। এবং এখানে 30টা কোশ্চেন থাকে, 30 নম্বর থাকে। যারা একবার এই বিষয়টি সম্বন্ধে অবগত নাও তাদের জন্য এই স্লাইডগুলো রাখা হচ্ছে, যাতে করে গোটা ব্যাপারটা জেনে নাও। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখানে 30 নম্বর থাকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের এখানে বেঙ্গলি হয়, বেঙ্গলিটা 30 নম্বর। কেউ যদি হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দুও নিতে পারো, 30 নম্বর। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30 নম্বর, এবং ম্যাথামেটিক্সের 30 এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের 30 নম্বর থাকে। এই ইংলিশের যে সিলেবাসটা সেটা এইটা, যেটা আমি তোমাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি। ইংরেজিতে টোটাল কম্প্রিহেনশন পার্টে 15টি কোশ্চেন থাকে। তাহলে স্যার কম্প্রিহেনশন থাকে, আমি গ্রামার কেন পড়বো? উত্তর দিচ্ছি আমি। বলছে টু আনসিন প্রোজ প্যাসেজেস উইথ কোশ্চেন্স। প্রোজ মানে হচ্ছে গদ্য থাকবে দুটো বড় বড়, সেইখান থেকে প্রশ্ন থাকবে, এবং ওই কম্প্রিহেনশনের ওপরে প্রশ্ন থাকবে। আর হ্যাঁ, স্ক্রিন তো আমি শেয়ার করেছি। আমি যেখানটাতে কথা বলছি সেইটাতে পিন করে নাও। বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, আমার আমার হ্যাঁ স্যার আমার যে পিকচারটা দেওয়া আছে, দেখো ওইখানটাতে ব্লিঙ্ক করছে আমি যেখানে কথা বলছি, ওইটাতে যাও, দেখো এখানটা পিন বলে একটা অপশন আছে। সেই পিন অপশনটাতে ক্লিক করলে পরে তুমি তোমার লার্জ স্ক্রিনে আমার ইয়েটা দেখতে পাবে, আমার ছবিটা, মানে আমি যেটা শেয়ার করছি সেটা দেখতে পাবে, আমার স্ক্রিনটা দেখতে পাবে। হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এখানে কম্প্রিহেনশন থাকে, কম্প্রিহেনশনের ওপরে গ্রামার থাকে অ্যান্ড ভোকাবুলারি থাকে, ঠিক আছে? এই যে কম্প্রিহেনশন একটা দেবে, মানে কোনো একটা গদ্য, সে গদ্যাকারে কোনো একটা বিষয়, গল্প বা কোনো প্রবন্ধ, কিছু একটা দেবে, এবং তারপরে গ্রামার থাকবে এবং ভোকাবুলারি থাকবে। তাহলে গ্রামারের ভিতটা যদি আমাদের দুর্বল থাকে না, খুব বেসিক গ্রামার গুলো আমি শেখাবো, যেগুলো হলে পরেই আমাদের ইংরাজির সমস্যার সমাধান হয়ে যাবে, মানে মুশকিল আসান হয়ে যাবে। সব বিরাট কিছু গ্রামারিয়ান হতে হবে না তোমাদের, কিন্তু অনেস্টলি আমি যেগুলো পড়াবো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। যে স্যার পড়িয়ে দিল, আমি ক্লাস করলাম, তারপরে সব ভুলে গেলাম, এরকম করলে মুশকিল আমার ক্ষেত্রে। তোমরা নিজের কাছে যদি অনেস্ট থাকো তাহলে পরে তোমাদের ইংরাজি সমস্যা সমাধান করে দিতে পারবো, সেই অতটুকু মানে কনফিডেন্স আমার আছে। কারণ এবছরই এই রিসেন্ট যেটা জয়েনিং হলো, তার মধ্যে আমার টোটাল 26 জন ছেলে মেয়ে চাকরি পেয়েছে রিসেন্ট। মানে আমার পড়ানোর স্টুডেন্ট ব্যাচের মধ্যে টোটাল 26 জন ছেলে মেয়ে চাকরি পেয়েছে, এই রিসেন্ট যেটা। পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে 15 নম্বর আসে, মানে 15 নম্বর গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশনে থাকবে, আর 15 নম্বর থাকবে পেডাগোগি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে। এই জায়গাটা, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, challenges of teaching language in a diverse classroom, language skills, methods and techniques of teaching English, evaluating language comprehension and proficiency, teaching learning material, classroom teaching and remedial teaching। এতগুলো সিলেবাসে
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের টেটের পরীক্ষা নেব বলে এই সিলেবাসটাকে বলেছে। দেখো, আমি তোমাদেরকে যে পেডাগোগি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পড়াবো, সেখানে আমি তোমাদেরকে কিছু নোট প্রোভাইড করব। সেটা এতটাই মানে ইলাবোরেটিভলি আমি এটাতে পড়াবো যে এই সমস্ত কিছুই ওগুলোতে কভার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিটেটের সিলেবাসটাও কভার করবে। বুঝতে পেরেছো? এবার তাহলে পরে আমাদেরকে একটু ডিটেলে পড়তে হবে, বুঝতেই পারছো, গ্রামার হবে, তার সাথে সাথে ওটাও পড়তে হবে। আজকে তোমাদের যেহেতু আমার ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমাকে তোমরা চেনো না, আমি তোমাদের চিনি না, সিএমই একাডেমি আমাকে সঠিকভাবে চেনে না, মানে আমার সাথে পরিচয় হয়েছে এবং ওনাদের সাথে আমি কথা বলে আমার ভালো লেগেছে, আমাকে ওনাদের পছন্দ হয়েছে, সেই জন্যে ওনারা আমাকে আজকে ডেমো ক্লাস করতে দিয়েছেন। যাই হোক, এই যে একটা সংবন্ধন সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এটাকে সম্মান জানিয়ে আমি বলি যে যদি আমি ঠিকঠাক মতো ভাবে তোমাদের রেসপন্স পাই, তাহলে পরে আশা করছি গোটা ইংরাজির যে 30 নম্বরের জায়গাটা সেটা তোমাদের সহজ করে দিতে পারবো, তোমরা যদি আমার সাথ দাও। ঠিক আছে, আমি সিলেবাসটা গোটাগুটি বললাম, নাম্বারের ডিভিশনটা গোটাগুটি বললাম। এবার আমি গ্রামার সেকশন শুরু করব, যে গ্রামার সেকশনটাতে শুরুই করব সেন্টেন্স থেকে। আরো আগে থেকে শুরু করা যেত লেটার থেকে, কিন্তু সে লেটার থেকে শুরু করাটা অনেকটাই বোকামি হবে। আমি সেন্টেন্স থেকে শুরু করব এবং তার কিছু এক্সারসাইজ আছে, ওয়ার্কআউট আছে কিছু, সেইগুলো করাবো। তোমরা মানে কনসিকুয়েন্টলি আমার সাথে আমাকে রেসপন্স করো, যাতে করে আমি তোমাদেরকে সঠিকভাবে ফিডব্যাকটা ইয়ে করতে পারি। ঠিক আছে, দেখো এরপর প্রথমেই সেন্টেন্স কি বলছি। আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট থট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেন্টেন্স মানে বাক্য, বাক্যটা হচ্ছে একটা গ্রুপ অফ থটস, গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সমষ্টি, যেটা কি করে, এক্সপ্রেস করে আ কমপ্লিট থট, একটি সমগ্র চিন্তা। তাহলে যদি অর্থহীন কোনো কিছু হয় অথচ গ্রুপ অফ ওয়ার্ডস হয়, তাহলে সেটাকে কি আমি সেন্টেন্স বলতে পারবো? নিশ্চিত পারবো না। না স্যার। হ্যাঁ, একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কমপ্লিট সেন্স তৈরি করবে তাকে আমরা সেন্টেন্স বলবো, মানে যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে। দেখো, আমি ওর সাথে সাথে বাংলা বলতে বলতে যাবো। হ্যাঁ, আমার পিডিএফ এর মধ্যে বাংলা নেই, অথচ আমি বাংলা ভার্সনেই পড়াচ্ছি। তোমরা এটা দেখে ভয় পেও না যে আমি শুধু ইংরেজিতেই বলবো। আমি নিজে বাঙালি, বাংলা ভাষায় আমার সব থেকে ভালো লাগে, আমি বাংলাতেই তোমাদেরকে বলবো। যদি কোনো শব্দের কোনো জায়গার অর্থ বুঝতে না পারো, ফিল ফ্রি টু আস্ক মি, বিন্দুমাত্র দ্বিধা করবে না তোমরা। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। তাই বলে অমূলক বেশি কথাবার্তা বলো না, যাতে করে পরে অন্যজনের মানে একটা বিরক্তির সঞ্চার ঘটে আর কি, সেটা যেন করো না। তাহলে সেন্টেন্স হচ্ছে একটা শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এটা হচ্ছে আমাদের বাক্যের সংজ্ঞা। কি বলছে, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, মানে বাক্যের একটা বাক্য, এই বাক্যের শুরুতে যে লেটারটি হবে, মানে যে ওয়ার্ডটি হবে তার প্রথমটা হবে ক্যাপিটাল লেটার, এন্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, হতে পারে কোশ্চেন মার্ক, হতে পারে নোট অফ এক্সক্লেমেশন, হতে পারে এক্সক্লেমেশন মার্ক, হতে পারে। ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক ফুল স্টপ পড়ে গেছে, এক্সক্লেমেশন মার্ক হতে পারে। তাহলে এখানে সেন্টেন্সের তিনটে শেষের বিন্দু থাকতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফুল স্টপ, একটা জিজ্ঞাসা চিহ্ন, আর একটা এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, বোঝা গেল? এরপর সেন্টেন্সেস আর অফ 5 ডিফারেন্ট টাইপস, 5 রকমের বাক্য হয়। 1 নম্বর এখানে বলা হয়েছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্সেস মেক
a simple statement. এখানে কি বলা হয়েছে? An assertive sentence is the one which states a fact. এটাও বলতে পারো আমি যেটা এখনই বললাম, an assertive sentence makes a simple, লেখা বুঝতে পারছো না? আমি কেটে কেটে লিখবো, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, makes a simple statement। নালে আমি পেনটা চেঞ্জ করি, পেনটা এই পেনে সমস্যা হচ্ছে। বেশ, an assertive sentence makes a simple statement, একটা সিম্পল স্টেটমেন্ট বানায়। They are usually simple sentences which declare, state or assert something, যেটা ডিক্লেয়ার করে, ঘোষণা করে বা বলে, বক্তব্য রাখে, or assert something, কোনো কিছু উল্লেখ করে। They always end with a period, মানে একটা পিরিয়ডের পরে সেটা থেমে যায়। They are also called as declarative sentence। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা নাম পেলাম, দেখো, ডিক্লারেটিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নাম পেলাম, তার নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, মহাত্মা গান্ধী ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তাহলে এটার মধ্যে একটা ফ্যাক্ট, একটা ঘটনাকে উল্লেখ করা হলো, দ্যাটস অল, আর কিছু হলো না, এইটুকুই হলো যে একটা ঘটনাকে উল্লেখ করা। ঠিক আছে, তেমনি আবার বলতে পারি আই নো হিম, বলতে পারি আই নো হিম, আমি তাকে চিনি। বা বলতে পারি আই ডু নট নো হিম, এটাও বলতে পারি আই ডু নট নো হিম, এটাও বলতে পারি। ঠিক আছে, আমি আরো বলতে পারি যে উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসটিতে আছি। ঠিক আছে, তাহলে এই যে বাক্যগুলো বলছি এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনাত্মক বাক্য। কি বলবো? বিবৃতিমূলক বাক্য বা কি বলবো? সাধারণ বর্ণনাত্মক বাক্য। ঠিক আছে, সাধারণ বর্ণনাত্মক বাক্য। বোঝা গেছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা? কারোর কোনো ডাউট আছে? না স্যার। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যাকে আমি বলবো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য মানে কি? An interrogative sentence is the one which asks questions, যেটা প্রশ্ন করে, which asks question, মানে sentences ask questions, যেগুলো প্রশ্ন করে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। They always end with a question mark, এই যে এই মার্কটা আমি আঁকলাম, এইটা কি? প্রশ্নবোধক বাক্য। ফর এক্সাম্পল, who are there, what is your name, why is he there, why is he not there, এগুলো। what is your name, এই যে কোশ্চেন কথাগুলো জিজ্ঞাসা করছি, এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা বোঝেনি এমন কেউ নেই আশা করছি। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ বা অনুরোধমূলক বা উপদেশমূলক। আদেশ বা অনুরোধ বা উপদেশ। আদেশ, অনুরোধ বা উপদেশ, এই যেগুলো থাকে সেগুলোকে ইন্টারোগেটিভ বলা, ইম্পারেটিভ বলা হয়। কি কি বলছে? an imperative sentence gives a command, মানে আদেশ, makes a request, মানে অনুরোধ, or expresses a wish, বা কোনো কিছু উইশ করছে, উইশ মানে বুঝতেই পারছো,
তা দে ক্যান ইদার কনভে পজিটিভ অর নেগেটিভ ফিলিং, তারা হয় সদর্থক বা নয়র্থক ফিলিংস দেখাবে। ফর এক্সাম্পল, হি ডাজ নট রাইট ওয়েল, সে একটা বাচ্চা ছেলে এখানে চিৎকার করছে, হি ডাজ নট রাইট ওয়েল, সে ভালো নেই। গো টু ইয়োর, সরি এটা রাইট বানানটা ভুল হয়েছে, WRITE হবে, ঠিক আছে? কিছু বলছো কেউ? না স্যার। রানী, ঠিক আছে। গো টু ইয়োর রুম, তোমার রুমে যাও। প্লিজ লেন্ড মি ইয়োর পেন্সিল, এই যে বাক্যগুলো, প্লিজ লেন্ড মি ইয়োর পেন্সিল, প্লিজ বলছি মানে অনুরোধ করছি, রিকোয়েস্ট। গো টু ইয়োর রুম এটা অর্ডার করছি একটা। আর হি ডাজ নট রাইট ওয়েল, এইটা হি ডাজ নট রাইট ওয়েল, এই যে বাক্যটা এখানে আমি দিয়েছি এইখানটাতে দেখো, তা এটা কি কোনো আদেশ বা অনুরোধ বা উপদেশ বোঝাচ্ছে? না স্যার। বোঝাচ্ছে না না। স্যার। ওই জন্য ইচ্ছাকৃতভাবে এই বাক্যটা আমি দিয়েছি, টাইপ করবার সময় RIGST হয়ে গেছে। হি ডাজ নট, হ্যাঁ আমি ভয়েস কমান্ডে লিখেছি তো, যে বানানগুলো দু একটা হয়তো গন্ডগোল হতে পারে, আমি পড়াবার সময় ঠিক করে দেবো। হি ডাজ নট রাইট ওয়েল, এখানে যে বাক্যটা আছে এই বাক্যটা দেখো, কোনো না আছে কোনো আদেশ, না আছে কোনো উপদেশ, না আছে কোনো উইস, কিছুই নেই। তাহলে এই বাক্যটা কি আমরা কোন ঘরে ফেলতে পারবো এই বাক্যটাকে? অ্যাসার্টিভ। বাহ, স্যার বলো বলো বলো, কে কি বলছিলে বলো? মৃন্ময়ী কি বলছো? স্যার ওটাই বলছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। স্যার অ্যাসার্টিভে। হ্যাঁ ঠিক, অ্যাসার্টিভে ফেলবো। ওই জন্য এখানটাতে আমি ভরেছি যাতে করে তোমরা পার্থক্যটা আস্তে আস্তে বুঝতে বুঝতে চলো। আমি আমার প্রতীতি হয় এই যে তোমরা সবাই ব্যাপারগুলো জানো, অথচ যেহেতু প্রথম থেকে শুরু করছো সেই জন্য আমি, অনেকজনই আছে যেগুলো ভুলে গেছে সেই জন্য শুরু করছি, তাই না? অনেকজন আছো না যারা এই ব্যাপারগুলো অনেকটা মরচে ধরে গেছে, আছো কি এরকম? হ্যাঁ স্যার। ব্যাপারগুলো ভুলে গেছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এরপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে হচ্ছে, বলো, আবেগ সূচক বা বিস্ময় বিস্ময় সূচক। সূচক। হ্যাঁ, বিস্ময় নয়, উচ্চারণটা বিস্ময় হবে। হ্যাঁ, a sentence which expresses strong and sudden feeling, একটা বাক্য যেটা স্ট্রং অ্যান্ড সাডেন ফিলিং বোঝাবে, ইজ কল্ড অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটাকে আবেগ সূচক বা বিস্ময় সূচক বাক্য বলা হয়। দিস ফিলিংস মাইট বি অফ হ্যাপিনেস, আনন্দের হতে পারে, ভিক্টরি, বিজয়ের হতে পারে, অ্যাঙ্গার, রাগের হতে পারে, সারপ্রাইজ, অবাক হওয়ার হতে পারে, বা পিটি, দুঃখের হতে পারে। সাচ সেন্টেন্সেস, এই ধরনের বাক্যগুলো, অলওয়েজ এন্ড উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক, সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হয়। ঠিক আছে, এই বাক্যগুলো সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হয়। যেমন, ওহ আই ডিডন্ট সি ইউ কাম ইন, ওহ আমি তোমাকে ভিতরে আসতে দেখিনি, ওহ পরে এখানে এক্সক্লেমেশন হবে। ঠিক আছে। ওয়াও, ওয়াও হোয়াট আ বিউটিফুল সিন, এখানেও দেওয়া যেতে পারে, এখানে শেষে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। ওয়াও হোয়াট আ বিউটিফুল সিন, গোটাটা এক্সক্লেম করছে, গোটাটা এক্সক্লেমেশন হচ্ছে। হ্যাঁ, এই যে এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, যেমন আমরা বলি এলাস হি ইজ নো মোর, এলাস এর পরে দিলাম, লিখলাম হি ইজ নো মোর, এলাস তিনি আর বেঁচে নেই, দুবার দিলাম। ঠিক আছে, আবার বললাম হাউ নাইস, বলি না আমরা হাউ নাইস, এই কথাগুলো, এই যে শব্দগুলো হচ্ছে মানে যেগুলোর এই রকম ধরনের চিহ্ন থাকবে সেগুলোকে এক্সক্লেমেশন মার্ক মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা খুব সহজ, যেহেতু এই ধরনের চিহ্নগুলো থাকে, বাকিগুলো চেনা একটু শক্ত।
অপটেটিভ সেন্টেন্স কি বলছে? আ সেন্টেন্স which expresses a wish or desire. দেখো উইশ কিন্তু এখানেও বলেছি, কিন্তু অপটেটিভের উইশটাই মেনলি গ্র্যান্টেড হয়, অর ডিজায়ার অথবা চাহিদাটা গ্র্যান্টেড হয়। অপটেটিভ এটা অনেক ইচ্ছা জায়গায়, শুধু। হ্যাঁ শুধু ইচ্ছাটা। আমি ব্যাপারটা বলি, ন্যাচারালি এখনকার অনেক গ্রামার বইয়ে এই অপটেটিভটাকে ধরেই না, ইচ্ছাবোধক যেটা সেটাকে ধরেই না, এটা ইম্পারেটিভের ভিতরেই ঢুকিয়ে দেওয়া থাকে। কিন্তু যেহেতু অপটেটিভ বলে একটা পড়া, মানে আমরা পড়েছি আমাদের সময়, বা এটা একটা থাকেও অনেক সময় গ্রামারে অনেক জায়গাতে দিয়ে দেয়, সেই জন্য আমরা ম্যাক্সিমাম ভাগটাই দেখবো, ইম্পারেটিভের মধ্যে অপটেটিভটা ঢুকিয়ে পড়বো না। এবার আমি একটা ট্রিক্স তোমাদের বলি, যেটা জেনে রাখলে পরে তোমাদের এই অপটেটিভটা ভুল হবে না। সেটা হচ্ছে, ধরো এটা উইশ করছো, তো কার কাছে উইশ করছো? ধরো ঈশ্বরের কাছে। মে ইউ হিয়ার, হবে মে ইউ হিয়ার প্লিজেন্ট জার্নি, বানান ভুল হয়েছে অনেক গো, মে ইউ হিয়ার প্লিজেন্ট জার্নি, ঠিক আছে? তা এই যে বাক্যটা আছে, বা আমি বললাম মে ইউ লিভ লং, বা মে ইউ লিভ লং বললাম একটা কথা, বা বললাম গড ব্লেস ইউ, এই যে সেন্টেন্স গুলো ব্যবহার হচ্ছে, এগুলো ধরো তুমি ঈশ্বরের কাছে, এটা ধরো একটা মানুষ, ঈশ্বরের কাছে যখন তুমি প্রার্থনা করো তখন মুখটা বড় হয়ে যায়, হে ঈশ্বর, বড় করে বলছো মুখটা, এটা হচ্ছে ও মানে হচ্ছে অপটেটিভ, ঠিক আছে? এটা মনে রাখবে, তাহলেই হবে। এরপর বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইলাম আমি? স্যার আরেকবার বলে দিন স্যার। মানে অপটেটিভে সবসময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা বা ইচ্ছা এসব প্রকাশ করি। আমি বলছি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে প্রার্থনা করলাম, প্রার্থনাটা ধরো তুমি বড় বড় মুখ করে বলছো, হে ঈশ্বর, এভাবে আর কি, তুমি তুমি সব জগতের কল্যাণ করো, হ্যাঁ, সর্বে সন্তু নিরাময়া সর্বে সন্তু সুখিনা ভবন্তু বললাম ধরো। তা এই যে কথাগুলো, এই কথাগুলো ঈশ্বরকে প্রার্থনা করছো তুমি, তা তার কাছে প্রার্থনা করবার সময় তুমি মুখটা ধরো বড় করে আছো, এটা মনে রাখবে, ঠিক আছে? প্রার্থনা করছো, সেটা হচ্ছে অপটেটিভ। ও হচ্ছে এটা, ও ঠিক আছে স্যার। ঠিক আছে। এবার দেখো কিছু কনসেপ্ট এবং মিসকনসেপ্ট আছে আমাদের, মানে সেন্টেন্সের ওপরে বেস করে। মিসকনসেপ্ট কি আছে, মানে মিসকনসেপ্ট মানে ভুল ধারণা আছে কিছু। ভুল ধারণাটা হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম ফিউ জাম্বলড ওয়ার্ডস। আমাদেরকে এই ভাগগুলো পড়ার পর সেন্টেন্স বানানো এবং সেন্টেন্সকে সাজানো এসব শিখতে হবে, যে কিভাবে সেন্টেন্স গুলোকে সাজাবো। অতটাও সহজ নয় যতটা সহজ তোমরা ভাবছো। বাক্যগুলোকে এলোমেলো করে দেবে, দিয়ে বলবে যে সঠিকভাবে সাজাও। তা আমাদের একটা মিসকনসেপ্ট আছে, ভুল ধারণা আছে, যে একটাই গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে, যেটা অনেকগুলো জাম্বেলড ওয়ার্ড দিয়ে, মানে এলোমেলো শব্দগুলো সাজিয়ে একটাই নাকি শব্দ সেন্টেন্স বানাতে পারবো। এটা মিসকনসেপ্ট। কারণ কি মিসকনসেপ্ট কেন না? এলোমেলো, ধরো ধরো এটা এ, এটা বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এতগুলো শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে ধরো এটা এটা হচ্ছে জাম্বেলড, যে লিখলাম জাম্বেলটাকে রিঅ্যারেঞ্জড, আর এ লিখলাম রিঅ্যারেঞ্জড, আমি ধরো করছি বি এ সি ডি, এই করলে বাক্যটা একটা খুব অর্থপূর্ণ বাক্য হচ্ছে। তার মানে কিন্তু এই নয় সবসময় কিন্তু নয় এটা, যে এইটাই একমাত্র সিকোয়েন্স হতে হবে। আরো অনেক সিকোয়েন্স সেন্টেন্স বানাতে পারে এবং সেটা কারেক্ট সেন্টেন্সও হবে। ধরো হতেও পারে যে এ সি ডি বি ও একটা সিকোয়েন্স যেটা কারেক্ট বানাচ্ছে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? বোঝাতে পারছি? Yes. হ্যাঁ, মানে
শুধুমাত্র একটাই যে কারেক্ট সিকোয়েন্স হবে তার কেউ মাথা দিয়ে রেখে দেয়নি যে তোমার এই বি এ সি ডিটাই হবে, এ সি ডি বিটা হবে না, তা নয়। আমাদের অপশনে যেটা থাকবে যেমন থাকবে তেমনি করে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? কনসেপ্ট কি? দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান সেন্টেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম জাম্বলড ওয়ার্ড, যে কথাটা আমি এখানে বললাম যে আরো একের বেশি সেন্টেন্স হতে পারে যেটা জাম্বলড ওয়ার্ড দিয়ে বানানো যায়। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়েছি যে লোটাস ফ্লাওয়ার ন্যাশনাল ইন্ডিয়া ইজ দা অফ, এতগুলো ধরো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। তাহলে এইটার এই জাম্বলড ওয়ার্ড গুলোকে কি বানানো হয়েছে দেখো, লোটাসকে আগে করা হয়েছে, তাহলে এ করা হয়েছে, তারপরে ই করা হয়েছে, তারপরে এফ, তারপরে এ ই এফ, সি, বি, জি, জি হলো, তারপরে ডি হলো। তাহলে এই সিকোয়েন্সে বাক্যটা বানানো হয়েছে, হয়নি? বুঝতে পারছো? এ ই এফ সি বি জি ডি সিকোয়েন্সে এটাকে হ্যাঁ বানানো স্যার। হয়েছে বাক্যটা। হ্যাঁ, এবার এইটা তো একটা কারেক্ট সেন্টেন্স হলো। আবার একটা কারেক্ট সেন্টেন্স দেখো, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। একটা হচ্ছে লোটাস ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, ওই শব্দগুলোকেই আবার আমি সাজিয়েছি কি রকম ভাবে, যে এফ করেছি, তারপরে সি করেছি, এফ সি, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে বি, অফ হচ্ছে জি, ইন্ডিয়া হচ্ছে ডি, ইজ হচ্ছে ই, লোটাস হচ্ছে এ, তাই না? এফ সি বি জি ডি ই এ, এই কোটা দিয়েও আবার একটা নতুন সিকোয়েন্স বানানো হচ্ছে, যেটাও কারেক্ট। মানে এইটা যে আমার বললাম তো, কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি যে এই সিকোয়েন্সটাই সঠিক হতে হবে, এইটাও সঠিক। দেখো একই অর্থ প্রকাশ করছে যে লোটাস ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, আবার দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস, দুটোই একই কথা। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনার বাউন্ডারিটাকে বাড়াতে হবে, আউটলুকটাকে একটু এনহ্যান্স করতে হবে, যাতে করে আমরা বাক্যগুলোকে সঠিকভাবে সঠিক অ্যারেঞ্জমেন্টে সাজাতে পারি। নেক্সট এবার দেখো জাম্বল সেন্টেন্সেস। আমি কিন্তু আমার ধান্দাতে চলছি, বুঝতে পারছো? ধান্দাটা কি না, আমার পরীক্ষাতে যেমন কোশ্চেন আসবে আমি কিন্তু সেই জায়গাতে ঢুকে গেছি খুব তাড়াতাড়ি। প্রথমে বাক্য পড়ালাম, বাক্যর কত রকম ভাগ সেটা পড়ালাম, এবং বাক্যগুলোকে কিভাবে গঠন করা হয় এবং সেগুলোকে এলোমেলো করলে পরে কিভাবে সাজানো হয় সেগুলো কিন্তু শেখানো আমার উদ্দেশ্য। তোমরা সবাই যারা ট্রেনিং করেছো তারা জানো যে কাম্য সামর্থ্য বলে একটা বিষয় আছে। যে কোনো পড়াবার ক্ষেত্রে কাম্য সামর্থ্য থাকে। কাম্য সামর্থ্য মানে হচ্ছে আমি যেটা পড়াবো তারপরে সেই পড়ানোটা তোমাদের কাছ থেকে কি আউটকাম আমি নেব, মানে কি চাইছি তোমাদের কাছে, সেইটা কিন্তু আমার ওইটা আমার ধান্দা। বুঝতে পারছো? আমার ধান্দাটা হচ্ছে তোমাদের কাছে ওই জিনিসটা শিখিয়ে দেওয়া, যেন তেন উপকারে না। সেই ধান্দাতে কিন্তু আমি ঢুকে গেছি। ধান্দা কথাটা নেগেটিভ সেন্সে নিও না কিন্তু। এরপর দেখো জাম্বল সেন্টেন্সেস। জাম্বল সেন্টেন্সেস আর অ্যাকচুয়ালি আ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটাই তো দরকার, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে ভাষার দক্ষতা। টেস্ট কোশ্চেন in this type of test, words of sentences or few parts of the sentences are mixed up or jumbled, এলোমেলো করা থাকে বা মেশানো থাকে। You are supposed to rearrange those parts to make the sentence meaningful. বাক্যটাকে এলোমেলো করে দিয়ে তোমাকে সোজা করে ঠিক করতে হবে। মানে চালে ডালে এক করে দিয়েছে, তোমাকে সাজিয়ে ঠিক করে ডালের জায়গায় ডাল, চালের জায়গায় চাল রাখতে হবে। Sings the sea very sweetly, এরকম একটা বাক্য দিয়েছে, সেটাকে সঠিকভাবে সাজিয়ে বলেছে সি সিংস ভেরি সুইটলি। খুবই সহজ লাগছে, লাগছে না? না কঠিন লাগছে ক্লাস? ঠিক আছে। সি সিংস ভেরি সুইটলি এটা এসছে। ইন দিস এক্সাম্পল দ্য ওয়ার্ডস আর অল মিক্সড আপ, ছিল না? অর জাম্বল, এই যে ছিল যে জাম্বলড অর মিক্সড আপ ছিল, সিং সি ভেরি সুইটলি ছিল। এবার সো উই কুড নট মেক আউট আ ক্লিয়ার কনক্লুশন।
ক্লিয়ার একটা কনক্লুশন আসতে পারিনি ফর দিস সেন্টেন্স। বাট ওয়েন উই হ্যাভ রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, যখন ওই শব্দগুলোকে আমি সাজিয়ে দিয়েছি প্রপারলি, সঠিকভাবে, উই গট আ ক্লিয়ার মিনিং অফ দ্য ফর দ্য সেন্টেন্স, এই বাক্যের জন্য একটা সঠিক অর্থ আমি বের করতে পেরেছি। সামটাইমস সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু ফ্রেজেস, বাক্যগুলো কখনো কখনো কতগুলো ফ্রেজে ভাগ করা থাকে। তাহলে স্যার ফ্রেজটা হঠাৎ করে বলছেন, এই ফ্রেজ জিনিসটা আবার কি? এটা তো আমি জানি না, কেউ বলো আমাকে স্যার ফ্রেজ জিনিসটা কি? না কেউ বলো, কেউ বলো। হ্যাঁ স্যার বলে দিন ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা সেন্টেন্স নয়, কিন্তু আমরা কিছু অর্থ ওর মধ্যে থাকবে, একটা ইউনিট অফ মিনিং থাকবে, ঠিক আছে, ইউনিট অফ মিনিং থাকবে, কিন্তু সেটা বাক্য নয়, বুঝতে পারলে? সেটাকেই আমরা ফ্রেজ বলবো। মানে আরো ভেঙে ব্যাখ্যা করতে গেলে কি বলবো, যে ফ্রেজটা হচ্ছে যে শব্দ সমষ্টি, যেটা মিলিত হবে একটি অর্থ প্রকাশ করছে, কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ যেটা করে না, হ্যাঁ, সেটাকে ফ্রেজ বলে। আবার এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এটাও একটা ইন্ডিকেটর, ফাইনাইট ভার্ব থাকবে না। স্যার একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হতো। এক্সাম্পল তো বলবোই, আমি ওটাই চিন্তা করছি। ফ্রেজ ফ্রেজ হ্যাঁ, ধরো একটা বাক্য, যে একটা বাক্য লিখছে, আমি একটু জুম করে দিচ্ছি যাতে করে জায়গা পাই, আমি জায়গা নিতে হবে। দেখো একটা বাক্য লিখছি যে হি কেম টু সি মি। দেখো, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হি কেম টু সি মি বলে একটা বাক্য লিখলাম আমি। এবার এই যে সি মি জায়গাটা, দেখো সি মানে দেখা, মি মানে আমাকে, এখানে আমি বাংলা লিখছি দেখতে, একটা ইউনিট অফ ওয়ার্ডস, যে ইউনিট অফ ওয়ার্ডস একটা আলাদা ধরনের, মানে একা একটা মিনিং বানাচ্ছে, যে দেখতে, ঠিক আছে। আমি বললাম আর একটা বাক্য, যে সি ওয়াজ at the point of death. She was at the point of death. সে ছিল মৃত্যুর দোরগোড়ায়, ঠিক আছে, দাটাকেও নিতে হবে। She was at the point of death. The point of death একটা মিনিং বোঝাচ্ছে না, যে মৃত্যুর দোরগোড়ায়, বোঝাচ্ছে না? হ্যাঁ স্যার। মৃত্যুর দোরগোড়ায়। তা এই যে জায়গাটা হচ্ছে, এইগুলোকে বলছে আমাদের, ও সরি, এটাকে বলছে, কোথায় ছিলাম, ফ্রেজে ছিলাম, সত্তর চলে গেল, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে। নেক্সট দেখো, these phrases are jumbled, এই ফ্রেজগুলোকে জাম্বল করা থাকে, এলোমেলো করা থাকে। the person solving it is expected to look at the jumbled phrases, যারা এগুলোকে সলভ করবে তাদেরকে মনে করা হয় তারা এই এলোমেলো জায়গাগুলোকে ঠিক করে নেবে। comprehend বুঝতে পারবে, বোধগম্যতা বাড়াতে হবে, the meaning implied and put the sentence in order, যে ভিতরে ভিতরে যে অর্থটা আছে সে অর্থটা বুঝতে হবে এবং সেন্টেন্সগুলোকে সাজিয়ে অর্ডারে, মানে সঠিক ক্রমে সাজিয়ে লিখতে হবে। এবার জাম্বল সেন্টেন্স গুলোকে এই স্ল্যাশ দিয়ে সেপারেট করা থাকে। দেখো আমি জাম্বল সেন্টেন্স দেখিয়েছি, দেখো স্ল্যাশ দিয়ে সেপারেট করা আছে, স্ল্যাশ দিয়ে, এইভাবে পরীক্ষাতেও তোমাদের থাকবে, স্ল্যাশ দিয়ে সেপারেট করা থাকবে। দেখো কি কি করতে হবে আমাদের। স্টেপ 1, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, বিষয়টাকে বুঝতে হবে আগে। স্টেপ 2, ভার্বকে চিনতে হবে, আইডেন্টিফাই দ্য অ্যাকশন। আগে সাবজেক্টকে চিনতে হবে, মানে কর্তাকে চিনতে হবে, তারপরে ক্রিয়াকে চিনতে হবে, দিয়ে তারপরে বাক্যটাকে বানাতে হবে, মেক দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে আগে যেটা কাজ করতে হবে সেটা সাবজেক্টকে, কে করলো, কি করলো, ঠিক আছে, কে করলো আর করাটা,
জানতে হবে, তারপরে বাকিগুলো করতে হবে। এতটা হলো আমাদের থিওরি। এবার যাবে আমাদের প্র্যাকটিক্যাল। দেখো এক্সাম্পল আমি দিয়েছি, আর অলওয়েজ ক্যান নট বি পিপল হু কোয়ার্লিং হ্যাপি। দেখো পুরো ব্যাপারটা আমি যাতে করে তোমাদের আমি যে থিওরিটা পড়াচ্ছি সেই থিওরিটা যাতে তোমাদের একবারে সঙ্গে সঙ্গে হাতের কাছে পাও পড়তে পড়তে, সেইগুলো আমি লিখে দিয়েছি। একটা বাক্য দিয়েছি যে আর অলওয়েজ ক্যান নট বি পিপল হু কোয়ার্লিং হ্যাপি। এই যে এই এলোমেলো সব বাক্যটাকে প্রথমে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট করলে কি করতে হবে, পিপল হু, এটা হচ্ছে সাবজেক্ট, পিপল হুটা এটা সাবজেক্ট। আর অ্যাকশন কি মানে ভার্ব কি, এটা ভার্বটা কি, আর অলওয়েজ কোয়ার্লিং, সব সময় ঝগড়া করছে। এবার মেক আ সেন্টেন্স। তাহলে এটা 1 নম্বর পার্ট গেল, এটা 2 নম্বর পার্ট গেল, এটা 3 নম্বর পার্ট যেটা আমি এখানে দেখালাম। এটা 1 নম্বর স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, তিনটে স্টেপ দেখালাম। দিয়ে বলছি প্রথমে সাবজেক্টটা পিপল হু, দিয়ে ভার্বটা আর অলওয়েজ কোয়ার্লিং, দিয়ে ক্যান নট বি হ্যাপি। বাস হয়ে গেল। আমাদের যে নম্বরটা থাকলো সেই নম্বর 1-এর মধ্যে 1-ই পেলাম আমরা, ঝামেলা আগে মিটে গেল। আমি একটু তাড়াতাড়ি বলে ফেললাম আমার মনে হচ্ছে। বুঝে নিয়েছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোইং সেন্টেন্স। এইবার তোমাদের টেস্ট হবে। টেস্টটা হচ্ছে কি, যে এই যে বাক্যগুলো আমি বলবো পরপর, বাক্যগুলো দেখতে পাবে তোমরা, সেই বাক্যগুলো আইডেন্টিফাই করতে হবে যে এই বাক্যগুলো কি ধরনের বাক্য। মানে বাক্যগুলো ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, বুঝতে পারছো? আইডেন্টিফাই করতে হবে তোমাদের হ্যাঁ স্যার। কি বাক্য। আমি তো বাক্যগুলো বলেছি যে কি কি বাক্য তোমাদের ইয়ে আছে। প্রথমে বাক্য সেন্টেন্স 1, দ্য বিউটিফুল রেইনবো সুন ফেডেড অ্যাওয়ে। মানে বলে দিচ্ছি, সুন্দর রেইনবো মানে হচ্ছে রামধনু, সুন ফেডেড অ্যাওয়ে শীঘ্রই ম্রিয়মান হয়ে যাবে। ফেডেড অ্যাওয়ে মানে ম্রিয়মান হয়ে যাওয়া। স্যার এটা ডিক্লারেটিভ সেন্টেন্স। যারা যারা ডিক্লারেটিভ বললে তাদেরকে থ্যাংক ইউ। এটা ডিক্লারেটিভ সেন্টেন্স কারণ এটা একটা বিবৃতি বলছে, বিবৃতিমূলক, যে সুন্দর রেনবো একদিন ফেডেড অ্যাওয়ে মানে নিষ্প্রভ হয়ে যাবে বা ম্রিয়মান হয়ে যাবে। ঠিক আছে। ইন্টারোগেটিভ নয় কারণ জিজ্ঞাসা চিহ্ন নেই। ইম্পারেটিভ নয় কারণ আদেশ বা উপদেশ কিছু নেই। এক্সক্লেমেটরি নেই যেহেতু এখানে নোট অফ এক্সক্লেমেশন নেই। তাহলে এটা উত্তর হবে এ, ডিক্লারেটিভ। নেক্সট, হাউ বিউটিফুল সি ইজ। ডি, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাহ, এই তো তোমরা খুব ভালো স্বতঃস্ফূর্ত রেসপন্স করছো। এগুলো খুব ক্লাসের একটা পজিটিভ সাইন এগুলো, যে তোমরা রেসপন্স করতে পারছো পজিটিভ। ভালো, আমার ভালো লাগছে ক্লাস করতে। তা হাউ বিউটিফুল সি ইজ, এটা দেখো আমাদের একটা ব্রাহ্মণদের যেমন পৈতে দেখলেই চেনা যায়, তেমনি পাঞ্জাবিতে যেমন পাগড়ি দেখলেই চেনা যায়, তেমনি এইটা থাকলেই এক্সক্লেমেটরি হয়ে যাবে। সেন্টেন্স পড়ারই প্রয়োজন নাই। হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট দেখো, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। স্যার এ, ডিক্লারেটিভ সেন্টেন্স। কতজন ক্লাস করছো? 70 জন 75 জন ক্লাস করছো। সবাই বুঝতে পারছো তো? সবার কাছে আমার কথা পৌঁছাচ্ছে তো? ঠিক আছে। দেখো, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। হ্যাঁ বলো বলো বলো। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা বিবৃতি। মিউট করে নাও, একবার কথা বলার পরে মিউট করে দাও, নাহলে অসুবিধা হবে। এটা ডিক্লারেটিভ বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ নয় কারণ জিজ্ঞাসা চিহ্ন নেই। এক্সক্লেমেটরি নয়, ইম্পারেটিভ নয়। Question number 4. Arun has bought a swanky car. বলো। এটাও ডিক্লারেটিভ। এটাও ডিক্লারেটিভ সেন্টেন্স। May God give wealth to him.
ঈশ্বর তাকে সম্পদ দান করুন। Exclamatory. স্যার অপটেটিভ Optative. Optative. Optative, sir. Optative. হ্যাঁ, এই যে এইটা ভুল করেই দেওয়া হয়েছে, এইটা কিন্তু নয়, ঠিক না? এটা দেখে বলা, এটা আমারই ভুল হয়েছে দিদি, এটা কোনো এক্সক্লেমেশনের নয়। তোমাদেরকে বলতে হতো স্যার সেন্টেন্সটা ভুল লিখেছেন আপনি। ও আমি ভাবলাম যে হয়তো থাকতে পারে কিন্তু প্রিয়া ইয়ে করো, ইচ্ছা মিউট করো। হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা আমার ভুল করেই দেওয়া হয়েছে, এবং এটা দেওয়ার কথা ছিল না, আমি ভুল করেই দিয়েছি। মে গড গিভ ওয়েলথ টু হিম, এখানে যে বাক্যটা আছে এই বাক্যটার পরে ফুল স্টপ হবে, ঠিক আছে? এই ভুলগুলোও তোমাদেরকে চিনতে হবে, কারণ কোশ্চেন এইভাবে কোশ্চেন আসে যে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যটাকে মানে এরর কারেকশন। হ্যাঁ, এরর কারেকশন আছে, আমি তোমাদের এরর কারেকশন করাবো, গাদা এরর কারেকশন করাবো, দেখবে ভালো লাগবে। মে গড গিভ ওয়েলথ টু হিম, ঈশ্বর তোমাকে সম্পদ দান করুন। তাহলে এটা হবে যখন ঈশ্বরকে প্রার্থনা করছো তখন অপটেটিভ হবে। আমি সেই প্রার্থনার ছবিটা আঁকলাম যে ঈশ্বর তোমাকে সম্পদ দান করুন, ঠিক আছে? নেক্সট, ওয়্যার ইন্টারোগেটিভ স্যার হ্যাঁ, ওয়্যার ডু ইউ লিভ, ইন্টারোগেটিভ। বাহ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, কোথায় তুমি থাকো, কোথায় থাকা হয় তোমার, কোথায় তুমি থাকো, ওয়্যার ডু ইউ লিভ। তাহলে এই বাক্যটা প্রশ্ন করছে বলে ইন্টারোগেটিভ হলো। এখানে হোয়ারটা হচ্ছে একটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয় এটাকে, হ্যাঁ স্যার ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? আবার WH ওয়ার্ডও বলে এটাকে, WH ওয়ার্ড। হোয়ার ডু ইউ লিভ, এরপর দেখো আই শট অ্যান অ্যারো ইন দ্য এয়ার, আমি বাতাসে একটি তীর ছুঁড়েছি। ডিক্লারেটিভ Number A. Declarative. বাহ, ডিক্লারেটিভ, অনেকজন রেসপন্স ডিক্লারেটিভ সেন্টেন্স। আই শট অ্যান অ্যারো ইন দ্য এয়ার, এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। নেক্সট, উই স মেনি অ্যানিমালস অ্যাট দ্য জু, আমরা অনেক পশু দেখেছিলাম। Declarative. ডিক্লারেটিভ, ঠিক। Number A. আর দিস ম্যাঙ্গো সুইট, ইন্টারোগেটিভ Interrogative. Sorry. I need a glass of water, I need a glass of Declarative. না, Declarative. I need a glass of water, হ্যাঁ এইটা একটু ভার্জ অফ অপটেটিভ এন্ড ইম্পারেটিভে দাঁড়িয়ে আছে। Imperative. ডিক্লারেটিভ এবং ইম্পারেটিভে দাঁড়িয়ে আছে মাঝে, হ্যাঁ স্যার কিন্তু এই অপটেটিভ আচ্ছা না না না, অপটেটিভ হবে না, না, এটা হয় Optative নয়, sir. Optative নয়. এটাই ইম্পারেটিভ হবে। এটা যদি বলতো যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, then I will answer this sentence is imperative. কিন্তু যখন এখানে বাক্যটা বলেছে I need a glass of water, আমার এক গ্লাস জলের প্রয়োজন, তখন এইটা আমাদের ডিক্লারেটিভ পড়াটাই যুক্ত হবে। পার্থক্যটা বোঝো, কথা বলার পরে মিউট করে দাও সঙ্গে সঙ্গে, তাহলে এই আনএক্সপেক্টেড সাউন্ড গুলো আসবে না। দেখো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার মানে এখানে আমাকে এক গ্লাস জল দাও অনুগ্রহ করে, তখন হবে ইম্পারেটিভ। কিন্তু যদি আমি বলি আই নিড আ গ্লাস অফ ওয়াটার, তখন এটা হবে ডিক্লারেটিভ, কারণ এটা এমনি একটা নর্মাল কথা, বিবৃতিমূলক। এটা একটা বিবৃতিমূলক কথা। হ্যাঁ ঠিক, এটা একটা বিবৃতি, ঠিক বলেছো। স্ক্রিনটা সেভ হচ্ছে না তো, স্ক্রিনটা কি হচ্ছে? প্রিয়া কি বলছো, স্ক্রিনটা কি হচ্ছে? হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। আপনি লেফট করে জয়েন করুন একবার, আপনার নেটওয়ার্ক কি হচ্ছে। তারপরে দেখো, ইন দা ফলোইং কোশ্চেন্স, আমি ইয়ে করছি মানে এর পরের প্রশ্নের যেটা অর্ডার ইয়ে থাকে, মানে আমাদের বলা থাকে কোশ্চেন করবার সময় ইনস্ট্রাকশনটা, সেই ইনস্ট্রাকশনটা দেখো।
In the following questions, the sentences have been divided into parts. বাক্যগুলো কতগুলি পার্টে ভাগ করা আছে, সেই পার্টগুলিকে নেম করা আছে PQRS বলে। মানে 4টে পার্টে ভাগ করা আছে বাক্যগুলোকে। এবং rearrange the parts PQRS to form meaningful sentences. এই PQRS গুলোকে rearrange করতে হবে, সঠিকভাবে সঠিক ক্রমে সাজাতে হবে, যাতে করে আমরা এগুলোকে সঠিক একটা অর্থপূর্ণ বাক্যতে রূপান্তরিত করতে পারি, যেটা আমি প্রথমে দেখালাম তোমাদের। P বলছে he is, Q বলছে everything, R বলছে careless, in, আর S বলছে doing। মানে এই পার্টটা এবং এই পার্টটা হচ্ছে এলোমেলো জায়গা, যেটাকে তোমাদের PSQR হবে। He is doing everything careless. এখানে অপশন নেই, পিএস নেই কিন্তু, হ্যাঁ পি আর দিয়ে শুরু হচ্ছে, যেটা সেটাই হ্যাঁ, হবে, পি আর এস কিউ। অপশন He ডি। is careless. he is careless in doing everything। He is careless in doing everything. অপশন ডি স্যার, রাইট। That's option D. he is careless in PRSQ স্যার PRSQ হবে। PRSQ, the option D is correct. D for Denmark. He is careless in doing everything. আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ আমার মেয়ে চলে এসেছিল। It's okay, sir. হ্যাঁ ঠিক আছে। he is careless in doing everything, হ্যাঁ এটা হবে অপশন ডি। নেক্সট দেখো, P বলছে ওয়াক, Q বলছে কেয়ারফুলি, সরি হ্যাঁ P বলছে ওয়াক, Q বলছে কেয়ারফুলি, R বলছে অন, S বলছে রোড। কি হবে? PQRS Sir, option B. স্যার অপশন ডি হবে, পি আর এস কিউ। স্যার অপশন ডি হবে PRSQ। Option D. সেন্টেন্সটা দেখো কি হচ্ছে। প্রথমে এইটা কি ধরনের সেন্টেন্স? এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। The imperative sentence. হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা সামনে থাকে নরমালি। স্যার ওয়াক যেমন আমি বলছি কেয়ারফুলি ওপেন দ্য ডোর, ওয়াক ওয়ান রোড কেয়ারফুলি। হ্যাঁ আমি বলি একটু বলি, যেমন আমি বলি ওপেন দ্য ডোর, বা ধরো ওয়াক স্লোলি। এই যে প্রথমেই ভার্বটাকে দিয়ে দিয়ে যে সেন্টেন্সটা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। এবার তাহলে এখানে হবে কি, ওয়াক প্রথমে হবে, ওয়াক কেয়ারফুলি, সেন্টেন্সটা সাজানোই আছে, কেয়ারফুলি অন রোড, রাস্তাতে সাবধানে হাঁটো। এটা একটা বাক্য যেটা অপশন এ PQRS এই কমপ্লিট হয়ে যাচ্ছে। ও স্যার এটা এ হবে। হ্যাঁ PQRS অপশন এ। He lives in comfort। কি হবে? এটাও তো সাজানোই আছে। এ আছে এ। এটা ডিক্লারেটিভ সেন্টেন্স। PQRS. এটা PQRS। ঠিক PQRS। এরপর দেখো তারপর he had narrow escape। কি হবে? He had a narrow escape. কিউ পি আর এস। খুব সহজ করে দেওয়া আছে। কি করে দেখো, আমি অপশন বি অপশন বি। এই হিটা বড় হাতের করে দেওয়াতেই মানে সব থেকে সহজ হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ স্যার। কিউ সেন্টেন্সের শুরুতে বড় হাতের করেই দেওয়া আছে, ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে বড় হাতের করে দেওয়া আছে যে he had a narrow escape, তাই তো? মানে কিউ হবে he had, তারপর মানে পি হবে, মানে এটা কিউটা শুরু একটাতেই আছে, he had a narrow escape। QPRS উত্তর হবে।
he had a narrow escape. ঠিক আছে, এরপর দেখো carefully document the we examined. এটাও We examined the documents carefully. এটাও ডাব্লুটা বড় করেই দিয়েছি আমি। we examined হ্যাঁ we examined the document carefully, মানে আমরা ডকুমেন্টটা কাগজপত্রগুলো যত্ন সহকারে পরীক্ষা করেছিলাম, তাই তো? তোমরা বুঝতে পারলেই হলো, মানে আমি সহজ করে দিয়েছি, এটা ইচ্ছাকৃত ভাবেও যেমন এটা ইচ্ছাকৃত ভাবে করেছিলাম, ওইটা করিনি। দেখো, put the sentences into the right order. বলো, দেখতে পাচ্ছ সবাই? বলো উত্তর। The dog দা শুরু হচ্ছে, স্যার উল্টো পাল্টা হয়ে গেছে অপশন গুলো, এটা বি অপশন হতো কিন্তু সি লিখে দিয়েছে। number C. ও এ সি বিডি হয়ে গেছে না? ঠিক ঠিক Yes, sir. ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের কি হবে দেখো, দ্য ডগ চেজ দ্য ক্যাট হবে, তাই তো? স্যার ওটা তো সি বললেই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু অপশনটা দেখো, অ্যারেঞ্জমেন্টটা উল্টো পাল্টা হয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে কি, এখানটাতে আমার একটা কথা বলার আছে। এখানে গ্রামাটিক্যালি কিন্তু যদি বলো আ ক্যাট চেজ দ্য ডগ, ও কিন্তু গ্রামাটিক্যালি কোনো ভুল নেই। হ্যাঁ স্যার গ্রামারের দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু আমি প্রথমেই সেন্টেন্স বানাবার সময়, সেন্টেন্সের করার সময় বলেছিলাম যে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ মিনিংফুল সেন্স কখনোই বিড়াল কুকুরকে তাড়া করে না। হ্যাঁ, যদি আমি বলি Yes, sir. আ ম্যান ইজ ফ্লাইং, কোনোদিনই বাক্য হবে না। যদি না। বলি আ ম্যান ইজ ফ্লাইং ইন দ্য এরোপ্লেন, তখন হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে বাক্যটা গ্রামাটিক্যালি দ্য ক্যাট চেজ দ্য ডগ এবং দ্য ডগ চেজ দ্য ক্যাট দুটোই ঠিক, কিন্তু সেন্টেন্স হবে আমার এইটাই, এটা হবে না। দেখো এরপর প্লেইং, এটা উল্টো পাল্টা করা আছে, এসি বিডি করা আছে। প্লেইং দ্য ইট ইজ ইন ফান স্নো, কিন্তু বাক্যগুলো ঠিকঠাক জায়গাতে ঠিকঠাকই আছে। বলো কোনটা? প্লেইং ইন দ্য স্নো, যেটা বি অপশনে দেওয়া আছে ওটা। হ্যাঁ ঠিক, বি হবে। Number B. It is fun playing in the snow. ঠিক, it is fun, এটা আনন্দের, playing in the snow, বরফে খেলা করা, এটা হবে। To beach the going like I like going to the beach. I like Option D. এইটা একটা ফ্রেজ, গোয়িং টু দ্য বিচটা, আর আই লাইকটা, আইটা সাবজেক্ট এবং লাইকটা ভার্ব। আই লাইক গোয়িং টু দ্য বিচ, ঠিক আছে? আই লাইক গোয়িং টু দ্য বিচ, অপশন ডি। আন্ডার দ্য ফিস সি লাইভ, Option D. Please live under the sea. Option D. লাইভ না, লাইভ না, লাইভ না, Oh, sorry, sir. ফিস লিভ আন্ডার দ্য সি, ফিস লিভ আন্ডার দ্য সি। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস শেখানোর আছে। এটা আমি পরে তোমাদেরকে বলবো যে এই যে কনস্ট্রাকশনটা আছে এখানে এরকম ভাবে বললে পরে অবশ্যই অপশন ডি টা উত্তর হবে। হ্যাঁ, কোনো ডাউট নেই এখানে। এখানটাতে একটা জিনিস শিখো তোমরা, সেটা হচ্ছে ফিসটা হচ্ছে কমন নাউন। Yes, sir. এবার কমন নাউনে যখন এক বচন হয় না, কমন নাউনে যখন এক বচন হয় তখন তার আগে মাস্ট একটা আর্টিকেল বসবে। ও আচ্ছা, ঠিক আছে? এখানে বাক্যটা যেটা দেওয়া আছে এই জায়গাটাতে ঠিক, কিন্তু যখন তোমাদের এরর কারেকশন দেবে তখন কিন্তু এটা এরর, তখন এখানে এ বসবে একটা। আ ফিস লিভ আন্ডার দ্য সি বা দ্য ফিস লিভ আন্ডার দ্য সি, এইটা বলাটা একটু গন্ডগোলে। যখন এরর কারেকশনে দেবে তখন কিন্তু এটা তোমাদেরকে আমি শেখাবো, তখন এটা লাগবে। তখন তোমরা আমাকে রেফারেন্স দিতে পারো, স্যার আপনি প্রথম দিনের ক্লাস 19 নম্বর কোশ্চেনে ফিস লিভ আন্ডার দ্য সি বলেছিলেন, সেদিন তো আমাদেরকে ভুল শিখিয়েছিলেন, সেই জন্য আমি বলে দিলাম আজকে। ঠিক আছে,
দেখো, ইজ কার ব্লু আওয়ার? Our car is blue. Our car is blue. E option. blue. C. Option C. আওয়ার কার ইজ ব্লু। ঠিক আছে, কি হবে তাহলে? অপশন সি হবে। The interrogative sentence for rupee is the currency of India. বলো, এটা উত্তর। What is the currency of এর India? ইন্টারোগেটিভ কি হবে? এটা একটা উত্তর, Option মানে B. এর অ্যানসার এটা। তাহলে এটা কোন এটা B। প্রশ্নের উত্তর হতে পারে? B. এটা হচ্ছে কারেন্সি এন্ড ডিক্লারেটিভ। হ্যাঁ, অবশ্যই ডিক্লারেটিভ। আমি বলছি এটা অ্যানসার। কোশ্চেনটা করেছে কি, দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর। স্যার এটা অপশন B। স্যার বি হবে মনে হ্যাঁ, হচ্ছে। বি ফর বাহুবলী, B তাই তো? হবে। হোয়াট ইজ দ্য Yes. কারেন্সি অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে রুপি ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দেখো আমি একটা বিষয় বলি তোমাদের। আমি একটা জিনিস লিখি ছোট করে। যখন আমরা কোশ্চেনের কথা বলবো, কোশ্চেন দুই ধরনের হয়। একটা হচ্ছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। দুই ধরনের হয়। WH কোশ্চেনের উত্তর হয় ইলাবোরেটিভ, মানে হ্যাঁ বা না উত্তর দিতে যেটা পারবে না সেটা WH। আর ইয়েস নো মানে বুঝতেই পারছো, হ্যাঁ বা না উত্তর হবে। যখন আমি তোমাদের জিজ্ঞাসা করব যে তুমি কি খেয়েছো, তখন তুমি উত্তর দিয়ে দেবে হয় ভাত, না রুটি বা কিছু। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি খেয়েছো, তখন উত্তর দেবে হ্যাঁ বা না। তাহলে যখন আমি বলছি তুমি কি খেয়েছো, কি বলার জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা দেখো, WH একটা শব্দ হোয়াট ব্যবহার করছি। বা কোথায় তোমার বাড়ি, হোয়ার ব্যবহার করছি, কোথায়। তাহলে এই যে WH শব্দগুলো ব্যবহার করে কোশ্চেন বানাচ্ছি, এই কোশ্চেন গুলোকে WH কোশ্চেন বলা হয়। এবং এই কোশ্চেনের উত্তর হয়, মানে কোনো একটা বাক্য, একটা শব্দের হয় বা একটা বাক্যের হয়, উত্তর হয়। কিন্তু এই যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো হ্যাঁ বা না উত্তর দিলেই চলে যায়। যে তুমি খেয়েছো, বললে না। তুমি গিয়েছো, বললে না। তুমি পড়েছো, বললে হ্যাঁ। তাহলে এই যে হ্যাঁ বা না উত্তর দেওয়া, এটাকে ইয়েস নো বলে। হঠাৎ করে স্যার ইয়েস নো আর WH কেন আনলেন আপনি? কারণ আছে। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমার সেন্টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে হয় সেটা শেখানো। দেখো, আমি একটা বাক্য নিলাম। একটা বাক্য নর্মালি ধরো আমি বলছি আই রিড আ বুক। আমি একটি বই পড়ি। তাহলে এই যে বাক্যটাকে আমি ইয়েস নো কোশ্চেন করাটা আগে শিখবো। কিভাবে শিখবো? ইয়েস নো কোশ্চেন করতে গেলে পরে আমাকে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল, এই অক্সিলারি ভার্ব। মোডাল বা এই ওয়েক্স বললাম, অক্সিলারি ভার্ব, এগুলো চিনতে হবে। যদি এগুলো থাকে তাহলে একরকম কাজ, যদি না থাকে তাহলে একরকম কাজ। যদি থাকে, ধরো থাকার একটা বাক্য লিখছি, হি ইজ আ গুড বয়। একটা বাক্য লিখলাম, এটাকে ইন্টারোগেটিভ করব যদি, তখন বি ভার্ব মানে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মোরাল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এগুলো। তাহলে এইগুলো যদি থাকে তখন সব সময় সেটা বাক্যের সামনে চলে যাবে। ইজ হি আ গুড বয় দিয়ে কোশ্চেন হবে। উত্তর যেটা হবে না, উত্তর হবে ইয়েস অথবা নো। ইয়েস হি ইজ এ গুড বয়, বা নো হি ইজ নট আ গুড বয়, হবে তো? তাহলে হ্যাঁ বা না উত্তর হচ্ছে বলে এই ধরনের কোশ্চেন গুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন বলতে পারি। এইবার
এই বাক্যটা আমি বললাম বি ভার্ব দিয়ে। যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল, অক্সিলারি এগুলো না থাকে, তখন আমাদেরকে একটা গাড়ি, তোমাদের ধরো গাড়ি নেই বাড়িতে, এগুলো হচ্ছে একটা করে গাড়ি, কার, ধরো কার, তাহলে ভাড়া গাড়ি কিনতে হবে তোমাকে। যদি কার নিজের গাড়ি না থাকে, ভাড়া গাড়ি একটাই আছে স্ট্যান্ডে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ডু। ঠিক আছে, নট করবার সময় ডু নিতে হবে, কোশ্চেন করবার সময় ডু নিতে হবে। যদি এগুলো না থাকে, যদি থাকে তাহলে এগুলোর ঘরে কোলেই নট থেকে যায়। আর যদি কোশ্চেন হয় তাহলে এইটাকে নিয়েই আমাকে ভাড়া গাড়ি করে নিয়ে যেতে হবে। যদি এরকম সেন্টেন্স হয় যে আই রিড এ বুক, এই কোশ্চেনটাকে যদি ইয়েস নো কোশ্চেন করতে হয় তখন করতে হবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডু নেব, ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়েছি, তখন হবে হ্যাঁ বা না, তখন ডু হলো। অথচ এখানে যেহেতু হিজ আছে, হি এর পরে ইজ আছে, সেই জন্য ইজটা সামনের দিকে গেছে, যেহেতু এটা বি ভার্ব। ঠিক আছে, এটা ইয়েস নো কোশ্চেনের নিয়মটা। এইবার এর সাথে আমি যদি ডব্লিউএইচ করি, মানে ধরো ডব্লিউএইচ কোশ্চেন করলাম, হি ইজ আ গুড বয়, তখন এই বাক্যটাকে ইয়েস নো করাই ঠিক, এইটাকে আমি ডব্লিউএইচ করছি, ধরো আই রিড আ বুক, এটাকে আমি বললাম যে কখন আমি বই পড়েছি, তাহলে কখন জিজ্ঞাসা করবো এর সাথে, তখন হবে হোয়েন ডু, তো ডুটা ছোট হাতে হয়ে যাবে, হোয়েন ডু আই রিড আ বুক, কখন আমি একটা বই পড়েছি। ডব্লিউএইচ হলে সবসময় ডু এর সামনে চলে যাবে। এটুকু আমি পরে আর ডিটেল বলবো, যেহেতু ইন্টারোগেটিভ এলো বলে আমি এটাকে অবতারণা করলাম বিষয়টাকে, তার ইয়েতে নয়। এরপর দেখো, এটা লেখাই থাক, হাউ মেনি কালার্স ডাজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাভ, এটা কোশ্চেন করেছে, এর উত্তর দাও। অপশন সি। Number C. Option C. হ্যাঁ স্যার অপশন আর অপশন সি ইন্ডিয়ান হবে, ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ান ন্যাশনাল কি কালার্স। ঠিক আছে, তো বুঝতে পারছো তোমরা সব ইয়েতে হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। Yes, sir. ইয়েস স্যার। Which among the following is an optative sentence? এর মধ্যে কোনটি একটি optative sentence বলো তো? May God bless. স্যার এটা হবে, কিন্তু ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেয়া আছে। এ হবে। এটা May God May God এটা ফুল স্টপ হবে। হ্যাঁ স্যার এ হয়। এ হবে, may God bless you, এটা হবে। ঠিক আছে, which of the following is a negative imperative sentence? স্যার এটা আই C. ডোন্ট লাইক রেন, যেটা C. Number C. কি হবে স্যার? হ্যাঁ, একটা উইশ বোঝাচ্ছে, দেখো এখানে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে Yes. না? হ্যাঁ স্যার, ইচ্ছে মানে আমার পছন্দ নয় বৃষ্টি। which of the following negative is a negative imperative sentence বলছে, তাই না? আচ্ছা নেগেটিভ একটাতেই রয়েছে। হ্যাঁ, সেই জন্য ওটা হবে, মানে আই ডোন্ট লাইক রেন, মানে এটা পছন্দ বোঝাচ্ছে, সেই জন্য এটা হবে। তাহলে এটা একটা নতুন টার্ম পেলে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে। which of the following is not an exclamatory sentence? exclamatory sentence কোনটি নয়? সি। সি সি সি। অপশন He সি। had to was D. the dog. সি স্যার। wow, হারি, ইয়ামি, এগুলো সবই এক্সক্লেমেটরি মার্ক আছে, এখানে এক্সক্লেমেটরি মার্ক আছে। এরপর লাস্ট কোশ্চেন অফ টুডে। হ্যাঁ, দেখো, which of the following sentences is incorrect? এখানে বলছে লাইফ ইজ আ প্রেসিয়াস গিফট, ডু নট স্পেন্ড অল ইউর মানি, হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি, আর ডান্সিং ইন রেন। অপশন ডি। ডি। অপশন ডি। অপশন ডি হবে, তাই তো? Number নাকি? D. Dancing in Option D. rain. ডান্সিং ইন রেন, তাই না? D. এইটা তো একটা ফ্রেজ, বৃষ্টিতে নাচাটা, এটা কি বাক্য বটে? বাক্য নয়। লাইফ ইজ আ প্রেসিয়াস, আমি বলছিলাম যে ফাইনাইট ভার্ব থাকবে না, কোন ভার্ব আছে, ডান্সিং, ডান্সিং ইন রেন, এইটা তো একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে ডান্সিং ইন রেনে। হ্যাঁ, আর লাইফ ইজ আ প্রেসিয়াস গিফট, এটা একটা সম্পূর্ণ বাক্য। ডু নট স্পেন্ড অল ইউর মানি, তোমার সমস্ত টাকাগুলো খরচ করো না, এটা একটা সম্পূর্ণ বাক্য।
হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি, কত টাকা তুমি আমাকে দিতে পারবে, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডান্সিং ইন রেন এটা কোনো বাক্যই নয়, এটা একটা ফ্রেজ, সেই জন্য এটা হলো আমাদের ইনকারেক্ট একটা সেন্টেন্স। ঠিক আছে, এখানে আমি একটু টাইম আছে আমার, আমি একটু ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই, তাহলে তোমাদের একটু একটা জিনিস শিখে নেওয়া হবে। দেখো ফ্রেজ হচ্ছে কি বলছিলাম আমি, গ্রুপ অফ ওয়ার্ডস ভাগ করছি। হ্যাঁ, ফ্রেজ একটা ক্লজ। ফ্রেজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স and does not contain a finite verb. হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা সিঙ্গেল এবং এটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তারপরে আর কি বললাম, ডাজ নট মেক কমপ্লিট সেন্স, তোমরা লিখে নিতে পারো হ্যাঁ এগুলো। আর হ্যাঁ, আর একটা কি বললাম, ডাজ নট কন্টেন ফাইনাইট ভার্ব, ডোন্ট হ্যাভ ফাইনাইট ভার্ব লিখলাম, ডোন্ট হ্যাভ ফাইনাইট ভার্ব। আর একটা লিখছি used as a single parts of speech, এটা used as a single parts of speech। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রেজের ব্যাপারটা। যেমন আমি খানিকক্ষণ আগে কিছু ইয়ে বলছিলাম, মানে উদাহরণ বলছিলাম, সেরকম মানে আমি বলছি ধরো দ্য বয় বা দ্য ম্যান হু ডিড ইট ইজ মাই আঙ্কেল, মানে লোকটি যেটি এটা কাজটি করেছে, যেই কাজটি করেছে সে আমার কাকা। তাহলে হু ডিড ইট যে কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের ইয়ে কি বলবো, ফ্রেজ স্যার, নাউন ফ্রেজ। হ্যাঁ ঠিক। আর ক্লজটা হচ্ছে কি, ক্লজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট এন্ড প্রেডিকেট অফ ইটস ওন। এটা থাকবে গ্রুপ অফ ওয়ার্ডস having subject and predicate of its own, নিজের সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, কিন্তু বাট ফর্মিং পার্ট অফ আ বিগার সেন্টেন্স, কিন্তু একটা বড় বাক্যের অংশ হিসাবেই কাজ করে। নিজের সাবজেক্ট প্রেডিকেট থাকবে কিন্তু একটা বড় বাক্যের অংশ হিসাবে কাজ করবে, বাস এইটুকু মনে রাখবে, তাকে আমরা বলবো ক্লজ। ঠিক আছে, তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে এইটুকু হচ্ছে পার্থক্য। ওকে, আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ইন মাই ক্লাস। কতজন শেষ পর্যন্ত ক্লাস করছো? অনেকজন ছেড়ে চলে গেছে, বেশ, তাহলে